স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ সারাদিন পালিত হচ্ছে নারী দিবস। এমন একটি সময়ে নারী দিবস পালিত হচ্ছে যখন প্রশ্ন রয়ে গেছে নারীর অধিকার নিয়ে, নারীর নিরাপত্তা নিয়ে। এই সময়ে যদি বলি, গত ফেব্রুয়ারি মাসের পরিসংখ্যানে তুলনামূলকভাবে বেড়েছে নারী নির্যাতনের সংখ্যা। এসব থেকে নারীর নিরাপত্তা নিশ্চিত করে কিভাবে এগিয়ে নেওয়া সম্ভব সেসব বিষয় এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি বিষয়ক লেখক লরি অ্যান ইমদাদ। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা অধ্যাপক ডক্টর রেজওয়ানা আবেদিন। স্বাগতম আপনাকে। আমি লরি অ্যান ইমদাদ আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম, যদি বলি গত ফেব্রুয়ারি মাসে এবং ২৬ সালের যে ২ মাস আমরা অতিবাহিত করলাম, এতে প্রথম ২ মাসেই নারী নির্যাতনের হার আশঙ্কাজনক হারে বেড়েছে, বিভিন্ন রিপোর্ট এসেছে। কিভাবে দেখছেন ব্যাপারটিকে? I'm not that familiar with the February thing, but in general, অনেকে সাইবার স্টকিং হয় এটা বলা যায়। আর যদি আমরা এটা না দেখি তাহলে মহিলাদের জন্য অনেক মুশকিল হয়ে যায়। মানে আমরা সবাই তো অনলাইন লাইফ লিড করে এখন, ফেসবুক, এক্স, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল। যে আমরা যদি অনেক সাবধান থাকতে হয়, স্পেশালি আমরা উইমেন, বিকজ অনেক কিছু লোক আছে যে ওরা আমাদের ছেড়ে নিয়ে অন্য জায়গায় তৈরি করে। এটা আমাদের জন্য অনেক ক্ষতি হয়। আপনি বলছিলেন যে অনেক সাবধান থাকতে হয়। সাবধানতার যে ব্যাপারটা, সেটা মানে সাবধান মানে আমাদের ইমেজ কোথায় রাখে, এটা একটা জিনিস। আমাদের সিকিউরিটি, অনলাইন অ্যাকাউন্টসের সিকিউরিটি আমরা সাবধানে রাখতে হয়। মানে অন্য পাসওয়ার্ড ইউজ করে একটা সাইট আর একটা সাইট আমরা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার না করে, তাহলে হ্যাকার্স ঢুকতে পারে আমাদের অ্যাকাউন্টে। এগুলি জি জি। এই জায়গা থেকে মানে রাষ্ট্রের বা জনগণের, সমাজের কি করণীয় আছে যে এই আশঙ্কাটা দূর করার জন্য, বা এই যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনার পরামর্শ কি? সবাই তো ইউজ করে ফেসবুক এখন, বিকজ মোবাইল নেটওয়ার্ক অনেক দূরে হয়ে গেছে না। সো ফেসবুকে ইউজ করে, এটা মানে মহিলারা, ইভেন পুরুষরা, আমরা এটা সিকিউরিটি ম্যাটার্স আমরা দেখতে হবে। ধন্যবাদ আপনাকে। ডক্টর রেজওয়ানা আবেদিন, যদি আপনি বলতেন, আপনি একজন শিক্ষক, আপনার যেমন সহকর্মী আছেন কর্মক্ষেত্রে, একই সঙ্গে আপনার স্টুডেন্ট আছে, কিভাবে দেখছেন এই কর্মক্ষেত্রের যে নারীর চ্যালেঞ্জ, এটিকে আপনি যদি একটু বর্ণনা করতেন আপনার অভিজ্ঞতার আলোকে। ধন্যবাদ। আসলে আমি নারী দিবসের শুভেচ্ছা কাউকে দিতে পছন্দ করি না। আমার মনে হয় যে নারী দিবসটাকে যদি মানে গণ্ডিবদ্ধ করে রাখা হয়, তাহলে মনে হয় শুধুমাত্র একটা দিবসই আমাদের, আর সব হচ্ছে পুরুষের, এরকম একটা আমার কেন যেন মনে হয়। তো যাই হোক, তো আপনি যেটা বলছিলেন যে কর্মক্ষেত্র, আমার শিক্ষকতার পরিগণ্ডি, সেই পরিগণ্ডিতে কীরকম, ম্যাডাম যেটা বললেন, ম্যাডাম বলেছেন যে এই যে সাইবার ক্রাইম বা আমাদের সব কিছু, আমি বলি যে একটা শয়তানের বাক্স আছে আমাদের হাতের ভিতরে। আচ্ছা আচ্ছা। তো এই এত বেশি অ্যাক্সেস হয়ে গিয়েছে, আমার ছোট ছেলে যার বয়স 5 বছর, তারও হাতে মানে মোবাইলটা একটা সহজলভ্য বিষয় হয়ে গিয়েছে। এই জিনিসটা মানে এই সূত্র ধরেই বলতে চাই যে এটার উপরে একটা আসলে বার নির্ধারণ করা উচিত, যেটা পার্শ্ববর্তী যে কোনো দেশেই কিন্তু আছে। এত বেশি ইজি অ্যাক্সেস বাচ্চাদের জন্যে, মানে সবার জন্যে। ইভেন আপনি যদি একেবারে নিম্নবিত্ত একজন কর্মজীবী মানুষের হাতেও দেখেন, ইভেন আমার বাসার যে সহায়ক
মানুষটা আছে তারও হাতে কিন্তু স্মার্টফোন আছে, তারও টিকটক অ্যাকাউন্ট আছে। এই যে খুব বেশি অ্যাক্সেস যে এত বেশি ইজি হয়েছে, এটার কিন্তু ভবিষ্যৎটা অলরেডি আমরা ভুগছি, বিভিন্নভাবেই ভুগছি, বিভিন্ন দিক থেকেই ভুগছি। সূত্রটা আসলে ধরতে চেয়েছিলাম বেগম রোকেয়াকে দিয়ে। বেগম রোকেয়ার সুলতানার স্বপ্নে রোকেয়া বলেছিলেন যে ইউটোপিয়ান ওয়ার্ল্ডের কথা, সেই 1905 সালের কথা, এবং 1905 থেকে আজকে 2026, 125 বছর, প্রায় 125 বছর পরেও কিন্তু সুলতানার স্বপ্নের সেই ইউটোপিয়া আমাদের কাছে কল্পনার রাজ্যই থেকে গিয়েছে। কল্পনার রাজ্য থেকে আমরা বেরোতে পারিনি, এবং আজকে জাতিসংঘের একটা রিপোর্ট বের হয়েছে, তো সেই রিপোর্টে দেখাচ্ছে যে আমরা যদি এই গতিতে এগোতে থাকি তাহলে আরও 264 বছর লাগবে আমাদের। এই যে আমরা যে এত নারী স্বাধীনতা, এই যে সমবন্টন, সম অধিকারের যে বিষয়গুলো বলছি সব জায়গায়, আমার যেটা মনে হয়েছে নারীদের এখন সর্বাগ্রে যেটা দরকার সেটা হচ্ছে নারীদের নিরাপত্তা। নিরাপত্তার অনেক বেশি অভাব, যদিও আমরা অনেক বেশি সবার থেকে বেশি, অনেক ক্ষেত্রে বেশি বাইরে বের হচ্ছি, অনেক বেশি কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করছি, কিন্তু নিরাপত্তার অভাবটা সব জায়গাতেই প্রকট। আপনি বলছিলেন যে আপনি দিবসে আটকে থাকতে চাননি, এটি খুবই ইতিবাচক দিক, কিন্তু আমরা যদি দেখি এখনো পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নারীদের সংরক্ষিত আলাদা অ্যাওয়ারনেস করা হয়, এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? আর সংসদেও সংরক্ষিত নারী আসন আলাদাভাবে আছে। আমি উল্লেখ করতেই চাই, গত 25 বছরের মধ্যে এবছর সবচেয়ে কম সংখ্যক নারী নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এই জায়গাটায় আপনি কিভাবে দেখছেন? সেই প্রসঙ্গে আমি আসতাম। আসলে এটাও একটা বড় জায়গা। গত 25 বছরে কিন্তু নারীদেরকে যে প্রমোট করা এই যে জাতীয় নির্বাচনে, সেভাবে কি হয়েছে কিনা সেটা একটা প্রশ্ন, যে প্রমোট করার সুযোগটা কতটা নারীরা পেয়েছে, বা এই যে কোনো জায়গায় আমি এখানে শ্রদ্ধা ভরেই স্মরণ করব রুবিন ফারহানার কথা। উনি যে একেবারে সবার থেকে আলাদা হয়ে বের হয়ে এসে নিজে দেখিয়ে দিতে পেরেছেন, এটা অবশ্যই একটা পজিটিভ দিক। আবার যারা পারেননি তার পেছনেও কিন্তু বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা থাকে, বিভিন্ন ধরনের টিজিং থাকে, বিভিন্ন ধরনের মানে বিষয় আশয় থাকে যেগুলো সামনে আসে না, বা অ্যাজ এ নারী হিসেবে সেটাকে সামনে আনতে পারি না আমরা। অনেক ক্ষেত্রেই হয়তো মানে পিছু পা হয়ে যাই, যে পাছে লোকে কিছু বলে। বিষয়টা আমাদের আসলে অন্তঃকরণের ভেতরেই মানে বদ্ধমূল হয়ে গিয়েছে। এই যে দেখেন না, এই যে ইসলাম ইউনিভার্সিটির যে শিক্ষক মারা গেলেন, এই যে লোক ওনার গলা কাটলেন, 20টা ছুরিরা আঘাত পাওয়া গিয়েছে শরীরে। তো ওখানে আমার মনে হয়েছে যে ওখানে যদি একজন পুরুষ থাকতেন, পুরুষ শিক্ষক থাকতেন, বা একজন পুরুষ মানুষ থাকতেন, আমি আততায়ী বলবো, আততায়ীর মস্তিষ্কে মনে হয় অন্যরকম একটা সিগন্যাল পৌঁছাতো। আমি জানি না, ওনার হয়তো মানসিক কোনো সমস্যাও ছিল, এবং হ্যাঁ হচ্ছে, কিন্তু এভাবে জবাই করে খুন। এই আজকেই আসার আগে আমি আমার সহায়তাকারী যে বাসার, ওনার একটা কথা শুনে আসলাম, যে গতকাল রাতেও স্বামীর মার খেয়ে এসে কি বলে রোজা রেখেছে। তো এটা ওই একই বিষয় আসলে, নারীর যে শারীরিক সক্ষমতা এবং পৌরসত্ব, বনাম পৌরসত্ব, এই বিষয়গুলো আসলে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানুষের মানে মস্তিষ্কে এটা অন্যভাবে কাজ করে। অবশ্যই আপনার শারীরিক শক্তি এবং একজন মানুষ মানে নারীর শারীরিক শক্তি তো একরকম না, ও পারবে না আমার সাথে, এটা পুরুষের মস্তিষ্কে এটা আসলে খুব ভালোভাবে কিছু কিছু ক্ষেত্রে কাজ করে। জি, ধন্যবাদ আপনাকে। মিস লোরি, যদি আমরা আপনি শিক্ষাক্ষেত্রে আপনার ব্যাপক অবদান, আপনি শিক্ষাক্ষেত্রে কাজ করছেন, আপনার কি মনে হয় বাংলাদেশের নারীদের যে শিক্ষার পরিবেশ, এটি নিয়ে আপনার ভাবনা কি? অ্যাকচুয়ালি নারীদের এডুকেশন আমরা সবাই তো প্রমোট করতে হবে, কাজ অনেক ফ্যামিলি যেটা কনজারভেটিভ বলা যায়, ওরা অনেক সময় শুধু আর্লি ইয়ার্স মেবি পড়ায়, প্রাইমারি একটু পড়ায়, এটা পরে ওরা চাচ্ছে না যে
মহিলারা অনেক শেখানো হয়। অনেক কারণে থাকতে পারে, কিছুটা হলো যে প্যারেন্টসরা বেশি ধনী না, ওরা অ্যাফোর্ড করতে পারে না হায়ার লেভেল এডুকেশন, এটা এক কারণ থাকতে পারে। আর কিছু কনজারভেটিভ ফ্যামিলি ওরা মনে করে বাইরে গেলে ইট ইজ রিস্কি, বাট ওদের মেয়েদের জন্য ছেলেরা দেখবে, পছন্দ করবে, মেবি মিসলিড করবে, মেবি খারাপ কিছু করবে ওদের মেয়ের সাথে, সো ওরা পাশে রাখতে চায়। আসলে অনেক সময় ওরা বলে পর্দা রাখানো যায়, তাই না? ইভেন বয়স্ক মহিলা ওরা পর্দা করে, তাই না? আপনার কি মনে হয় আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা, আমাদের যে আইনের বিচার, এগুলো যদি প্রতিষ্ঠা হয় তাহলে কি নারী শিক্ষায় ইতিবাচক প্রভাব পড়বার সম্ভাবনা আছে? আপনার কি মনে হয়? আছে, মানে আমি অনেকে পরিচয় হয়েছে যে ওরা অনলাইন এডুকেশন করেছে, সো ইনস্টেড অফ স্কুলে না যাওয়া ওরা অনলাইন এডুকেশন করে, এটা আর একটা পথ আছে। কিন্তু যদি নিরাপত্তা একটু বেটার হয়, মানে ওয়ার প্যারেন্টস মনে করে না ওদের মেয়েরা রিস্ক আছে, তাহলে ওরা ফেস টু ফেস ক্লাস নিতে পারে, কোনো অসুবিধা হবে না। আর অ্যাকচুয়ালি এটা অনেক প্রয়োজন, যে বিকজ অনেক কিছু শেখানো করা হয় না যে অনলাইন ক্লাস থেকে, মানে ইন্টারফেসিং উইথ ডিফারেন্ট পিপল কীভাবে ম্যানেজ করবে, এগুলি শিখতে পারবে না অনলাইন থেকে। ওরা শুধু ক্লাস নিবে, ওয়ার্ক নিবে, পাঠাবে, এটি। কিন্তু ইন্টারপার্সোনাল রিলেশনশিপ এটা বিল্ড করা যায় না। এই জন্য মানে ফিজিক্যাল যে এডুকেশন, এটার বিকল্প অনলাইন এডুকেশন হতে পারে না। না, it lacks a lot of things for that reason. জি জি জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর রেজওয়ানা আবেদিন, আপনি বলছিলেন মোবাইল ব্যবহার, প্রযুক্তির যে ব্যবহার আমাদের সহজলভ্য হবার নেতিবাচকতার কথা বলছিলেন। ইতিবাচক দিকও তো অনেকটা রয়েছে, আমি সেই আলাপে যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেখি প্রায় যে সাইবার বুলিং বলতে যে ব্যাপারটি আছে, এটিকে মানে অধিকাংশ ক্ষেত্রে নারীদের টার্গেট করা হয়। মিস লোরিও বলছিলেন যে নারীদের ছবি নিয়ে এআই দিয়ে অন্য জায়গা থেকে তৈরি করে তাদের বিব্রত করা হয়। আপনার কি মনে হয় এই জায়গাটা নারীদেরকেই টার্গেট করা হয় কেন, বা এই জায়গাটা রাষ্ট্রের করণীয় কি? না, রাষ্ট্রের করণীয় নিশ্চয়ই রাষ্ট্র নির্ধারণ করেছেন। ওই সাইবার বুলিং বা যে কোনো কিছুই বলেন না কেন, এই যে তাজা একটা ঘটনা গেল যে ইকরা হত্যাকাণ্ড নিয়ে, এরপর থেকে যে কত ধরনের নিউজ, মানে ফেসবুকের ওয়াল জুড়ে কত ধরন, এখন আপনি এখানে মানুষকে কনফিউজড করার একটা বড় ওয়ে কিন্তু এখন এআই দিয়ে, মানে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, আসলে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা বোঝাই এখন আমাদের মানে বিশাল বড় একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে গিয়েছে আসলে। আর আপা যেটা বলছিলেন যে আমাদের নারীরা মানে বিভিন্ন ফেজে কিন্তু ঝরে যায়। প্রাথমিক শিক্ষার পরে একবার নারীরা ঝরে যায়, একবার ক্লাস 8-এর পরে একবার ঝরে যায়, এবং সবচাইতে মানে আশাপ্রদ জিনিস বা আমার যেটা দেখে ভালো লাগে, আমার স্টুডেন্টদের মধ্যে অনার্স মাস্টার্স লেভেলের বেশিরভাগ স্টুডেন্ট যারা ভালো করছে 1 থেকে 10-এর মধ্যে, ইভেন 1 থেকে 12-15 পর্যন্ত কিন্তু সিরিয়ালে মেয়েরাই থাকে। এবং এই যে মানে এই মেয়েদেরকে নিয়ে যদি পরবর্তী সময়ে একটা গবেষণা করা হয় বা এই মেয়েদের খবরই যদি পরবর্তী সময়ে রাখি, তখন দেখা যাবে যে তাদের ভিতরে হয়তো হাতে গোনা 3-4 জন, বেশিরভাগ ক্ষেত্রে হয়তো 5 জন তারা কর্মক্ষেত্রে আছে। এরপরে তারা কিন্তু হাউসওয়াইফ হয়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। যেটা বলছিলাম যে আসলে নারী জীবনের প্রতিবন্ধকতা আসলে জন্ম থেকেই শুরু হয়। ইতিবাচকতা আছে, নেতিবাচকতাও আছে। ইতিবাচক আমাদের মাথাতেই তো আসলে নেতিবাচকতা বেশি আকৃষ্ট করে আমাদেরকে, আমরা ইতির থেকে নেতির দিকে বেশি টানি। এবং যতদিন পর্যন্ত যেই বয়স পর্যন্ত আসলে আমরা ইতি আর নেতির
পার্থক্যটা বুঝতে পারি না, সেই বয়স পর্যন্ত যাওয়ার আগেই আসলে অনেক ধরনের ভুল হয়ে যায় আমাদের। সেই ভুলগুলো পার হয়ে হয়ে অনেক ক্ষেত্রেই অনেক বড় বড় মাসুল দিতে হয়, যার বড় প্রমাণ এই যে ইকরার আত্মহত্যা। ঠিক আছে। জি, যদি বলি নারীদেরও তো সচেতনতার জায়গা রয়েছে, এবং আমরা মানে বিশেষ ক্ষেত্রে আমরা দেখলাম এবছর নির্বাচনের আগে যে পরিমাণ আলোচনা হলো যে কোন দল ক্ষমতায় এলে নারী কতটুকু নিরাপদ থাকবেন, কোন দল ক্ষমতায় এলে নারী কত ঘন্টা ঘন্টা নির্ধারণ করা হবে, এই আলোচনাগুলোর প্রয়োজনীয়তাটা আসলে কেন? মানে নারী তো পুরুষের মতোই একজন মানুষ হিসেবেই সে এগিয়ে যাবে, তার এটি তো হওয়ার কথা। প্রয়োজনীয়তা অবশ্যই আছে। প্রয়োজন, যেহেতু প্রতিবন্ধকতা আমাদের প্রতি পদক্ষেপেই বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মানে সৃষ্টি হয়, বা প্রতিবন্ধকতার মধ্য দিয়েই আমরা যাই, এজন্যই প্রয়োজনীয়তাটা হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই প্রয়োজনীয়তাটা কেবলমাত্র কথাবার্তার মধ্যেই সীমাবদ্ধ থেকে, এই যে নারী দিবসের ভেতরে এই যে 2024-এর প্রতিপাদ্য কি ছিল, 2025-এর প্রতিপাদ্য কি হবে, 2027-এর প্রতিপাদ্য কি হবে, এই প্রতিপাদ্যর মধ্য দিয়েই আসলে একটা সকালবেলা একটা বিশাল একটা হবে, র্যালি হবে, সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে, বিভিন্ন ধরনের কথাবার্তা হবে। তারপরে তো আমরা যেই সেই এরপরে আসলে আমরা কতটুকু এগোতে পারি, এই এগোনোর বিষয়টাই আসলে জরুরি। এগোনোর জন্য কি আপনার পরামর্শ থাকবে সেগুলো শুনবো। তার আগে একটু লরিয়ান ইমদাদ, আপনাকে আবার শুনতে চাই। আপনি দীর্ঘদিন কাজ করছেন বাংলাদেশে এডুকেশন নিয়ে, এবং সোশ্যাল অ্যাওয়ারনেস কাজও করছেন আপনি। আপনার অভিজ্ঞতা কি বলে? আপনি যখন শুরু করেছিলেন তখনকার বাংলাদেশের পরিবেশ এবং এখনকার যদি একটু পার্থক্য করতেন। যখন প্রথম করেছি, আই থিঙ্ক জীবন একটু সিম্পল ছিল। আমরা এত চিন্তা করলাম না যে বেশি কিছু খারাপ হবে। তারপরে কয়েকটা জিনিস হলো এখন, না, ওই হোলি আর্টিসান অ্যাটাক একটা, কোভিড আসছে আর একটা, আর তারপরে রিসেন্টলি গত 2024 ওই যে প্রোটেস্ট যে হয়েছে। সো এখন আমরা সব দিক আমরা চিন্তা করতে হবে বিফোর উই টেক এ স্টেপ, তাই না? আই মিন হোলি আর্টিসানের আমার সামনে বাসায় হলো, সো আমি নিজেও দেখেছি। মানে আমরা খুব লাকি ছিল যে আমার মেয়ে একটা প্ল্যান ছিল হোলি আর্টিসানে যাওয়া, আর শেষ মতে সে যায়নি। আর কিন্তু আমরা অনেক খারাপ গল্প আসছে ওই সময় থেকে। এটা পরে যে আমরা যে হেল্প দিতাম মানুষকে, ইট বিকেম অনেক ডিফিকাল্ট। মানুষ বিকেম নট ভেরি ট্রাস্টিং। সো আগে আমি একটা ঢাকা আমেরিকান উইমেন্স ক্লাবের সাথে আমরা বড় একটা মিনা বাজার মতন করতাম, আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল যেটা বাড়িধারা মধ্যে, ওখানে অনেক স্টল ছিল। আর হোলি আর্টিসানের পরে ওরা ডিক্লাইন করতে বাইরের মানুষের সাথে ওরা নিজস্ব করে, আর অনেক সময় ওরা ইভেন ভিতরে করে না, ওরা রাস্তা স্টল করে এখন। সো ওই সময় আমি শুরু করছি ছোট ছোট মিনা বাজার কিছুটা, জাস্ট মানুষের হেল্প করার জন্য। এখন এটি আর কি, বিকজ দ্যাট ওয়াজ দ্য অনলি ওয়ে। কিন্তু আমাদের ফ্যামিলি, আমরা পুরো ফ্যামিলি তো এডুকেশনিস্ট। আমার শাশুড়ি বড় একটা এডুকেশনিস্ট ছিল অনেক বছর দূরে, আর ওর নাম দূরে শাওয়ার। আর এখন ও নিজস্ব আমার ফ্যামিলি সহ আমরা একটা স্কুল করেছি, যে বাচ্চারা যেটা বাবা নাই, মেবি শুধু মা আছে, ও রাস্তার মধ্যে আছে, ওদের যে হেল্প লাগে, আমার শাশুড়ি আর আমাদের ফ্যামিলি এটা রান করে, যে ওরা বড় হলে একটা ফিউচার আছে, যে যদি এটা না হলো তাহলে ওরা ফিউচার কি আছে। আচ্ছা, নারী অগ্রগতির ক্ষেত্রে আপনি শুরু করেছেন কত বছর আগে এদেশে? আপনি এদেশে শিক্ষা ক্ষেত্রে কাজ করা শুরু করেছেন কত বছর আগে? আমি
এখন 20 বছর চলতেছে, মানে হ্যাঁ প্রায় 20 বছর 20-25 চলতেছে। বছর জি। 20-25 বছর আগে বাংলাদেশের নারীর নিরাপত্তা এবং নারীর যে ব্যাপারগুলো দেখেছেন, নারী শিক্ষা ক্ষেত্রে নারীর উপস্থিতি, এখন এসে আপনার কি মনে হয়েছে, বেড়েছে আমার কিছুটা? মনে হয় এখন আরো রিস্কি নারীদের জন্য আগে থেকে, আচ্ছা আচ্ছা। বিকজ মানুষের বদলাই হয়ে গেছে না, এই কারণে যে আগে মেবি আমরা কোনো চিন্তা না করতো যদি আমরা সন্ধ্যার সময় হাঁটলাম একা, এখন আমরা এটা চিন্তা করতে হবে যে কোন মানুষ থাকবে, মানে কিছু লোকজন যে অ্যারাউন্ড দ্য টাইম অফ হোলি আর্টিসান ওরা হচ্ছে এমনি বাইরে হাঁটতেছে, হুট করে অ্যাটাক হয়ে গেছে, একটা ইটালিয়ান পুরুষ, নট ইভেন মহিলা, পুরুষ এটা হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর রাজনা আবেদিন। হ্যাঁ হ্যাঁ, মিস লেরি যেটা বলছিলেন এতে তো খুবই হতাশাজনক। আপনি বলছিলেন অগ্রগতির কথা এবং যে গতিতে আগাচ্ছে তাতে আরো 200 বছর লাগবে বলছিলেন, কিন্তু এ তো দেখছি আরো পেছাচ্ছে। না আসলে এটা তো আমার কথা না, এটা জাতিসংঘের একটা হ্যাঁ, হ্যাঁ। সুদূর প্রসারী একটা গবেষণার ফল। আপনি বলছিলেন যে কি 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 করা যেতে পারে বা কি থাকবে আমার করা যেতে পারে সেটা না, আমি আসলে জীবন থেকেই যা মানে দেখছি বা যে প্রতিবন্ধকতাগুলো মানে ফিল করছি, তাতে মনে হচ্ছে যে আমাদের বিভিন্ন ফেজে এই যে মেয়ে বাচ্চাদের কতজন শিক্ষার্থী ভর্তি হচ্ছে শুরুতে, বিভিন্ন ফেজে নারী শিক্ষার্থী যে ঝরে পড়ার যে রেশিও, সেটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেখানে প্রতিবন্ধকতাগুলো কি, সেটা কি আদৌ একেবারেই স্বাভাবিক বিষয় নাকি এখানে আর্থসামাজিক পারিবারিক কোনো ধরনের প্রতিবন্ধকতা আছে। আরেকটা বিষয় এখন যেটা আমার খুব মনে হচ্ছে, আমাদের সময় ক্লাস 3 পর্যন্ত আমরা কো এডুকেশনে পড়েছি, এরপর এখন বেশিরভাগ স্কুল কলেজগুলোতেই কিন্তু কো এডুকেশন, এবং এই কো এডুকেশন আমার যেটা মনে হয়, আমি জানি না অন্য আর সবাই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে যে এই ক্লাস 3 পরে বা একটা স্পেসিফিক মানে ক্লাসের পরে এই কো এডুকেশনটাকে আলাদা করে দেওয়া দরকার। আমাদের সময় আমরা কি বলে সকালে কি বলে বালিকা শাখায় পড়েছি, বিকালে বালক শাখায় স্কুল হয়েছে একই স্কুলে। তো সেটা হতে পারে কারণ আমরা যেহেতু বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা এবং খুব খুব বেশি অ্যালার্মিং যে এত বেশি ইজি অ্যাক্সেস হয়ে গিয়েছে আমাদের কাছে মোবাইল ফোন, এবং এত বেশি সহজলভ্য হয়ে গিয়েছে সব কিছু, কাজেই এখানে আসলে আমাদের খুব গুরুত্ব দিয়েই এই জিনিসগুলোকে ডিল করা এখন থেকেই দরকার। আচ্ছা, আপনি বলছিলেন আলাদা করবার কথা, এতে মানে প্রতিবন্ধকতা বাড়বে নাকি কমবে? কারণ বললাম না, আমি তো আসলে আমার ভীতি তৈরি হয় কিনা, বা যে ইজি যে ব্যাপারটা পুরুষ নারী এটা তো আলাদা, মানে না এটা ইজি না হওয়ার কোনো বিষয় নেই, কারণ আমরা কি ইজি হইনি, আমরাও তো বিশ্ববিদ্যালয়ে পড়েছি, একই সাথে পড়েছি, একই সাথে পড়েছি, হোস্টেলে থেকে বিশ্ববিদ্যালয় শেষ করেছি, এটা কোনো বিষয় না। আমার মনে হচ্ছে এটা মানে এতজন স্টুডেন্টকে ধরেন একই সাথে একটা ইনস্টিটিউশনের, আমরা যেখানে একটা ক্লাসে 70 জন স্টুডেন্ট, 100 জন ম্যাক্সিমাম, 150 জনও হতে পারে, তাদেরকে ডিল করতেই হিমশিম খাই। তারা বড় স্টুডেন্ট, সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা যাদের বিভিন্ন ধরনের মানসিক মানে বেড়ে ওঠা তৈরি হচ্ছে, কাজেই সেখানে তো এবং ইনস্টিটিউশনের পক্ষে এটা তো সবকিছু ম্যানেজ করা একইভাবে সম্ভব না। 40 মিনিটের একটা ক্লাসে কতটুকু করা সম্ভব? আমার আসলে আমি বললাম না, জীবন থেকেই নিয়ে বলছি যে আমার মেয়ে ক্যান্ট পাবলিক স্কুলে পড়ে, তো সেই ক্যান্ট পাবলিক স্কুলে এত স্টুডেন্টের মধ্যে, এত ধরনের মানে বয়সের স্টুডেন্টদের মধ্যে কোথায় কি হচ্ছে এটা তো ম্যানেজ করা খুব টাফ। আমি আর সবাই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের ছেলেবেলাটাই আসলে ভালো ছিল। আমাদের ছেলেবেলার থেকে ওদের ছেলেবেলাটা কেন যেন আমার মনে হচ্ছে আমরা অনেক বেশি কমপ্লিকেটেড করে ফেলছি, কমপ্লিকেসি ঢুকে যাচ্ছে, অনেক বিষয় ওরা ডিল করছে যেটা ওই বয়সে তাদের ডিল করা উচিত না বা ডিল করার কথা ছিল না, কিন্তু সময় পরিবেশ পরিপ্রেক্ষিতের কারণে তাদের সামনে আসছে, তারা ডিল করছে। এবং এটার ফলে যে সাইবার বুলিং, সাইবার
ক্রাইম যা কিছু হচ্ছে এটার পিছনে কিন্তু সব বিষয়গুলোর একটা ভালো অবদান আছে। আমি একটু মানে বুঝবার জন্য আলোচনাটা করতে চাই যে সবকিছুরই তো ইতিবাচক নেতিবাচক দিক রয়েছে, আপনিও বলেছেন। এই যে সাইবারের ফ্যাসিলিটিটাও তো দেখতে হবে। আজকের যে বাচ্চারা যত বেশি জানে, যত বেশি মানে বৈশ্বিক নলেজ তারা গ্যাদার করতে পারে, এইটা তো আমাদের সময়ে চাইলেও এই সুযোগটা ছিল না। তো এটিকে আমরা যদি মানে নেতিবাচক দিকটাকে এড়িয়ে চলার কোনো উপায় বের করতে পারি, তাহলে এটি তো আমাদের জন্য আশীর্বাদ স্বরূপই হওয়ার কথা। অবশ্যই আশীর্বাদ স্বরূপই হওয়ার কথা, কারণ এখানে তো আমাদের কোনো বার নাই, যে কোনো বয়সের যে কোনো বাচ্চা যে কোনো জায়গায় এন্ট্রি করতে পারছে। না, যখন আমি একটু বলি, ধরা যাক একটি বাচ্চা, আমার সন্তানের হাতে যে ডিভাইসটি আছে, ওই ডিভাইসটি কিন্তু আমি কিডস যে মেইল যদি ওপেন করে দেই, তাহলে কিন্তু ওইটা একটা বন্ডিং এর মধ্যেই থাকে, ও কিন্তু এর বাইরে চাইলেও এন্ট্রি করতে পারবে না। এবং যদি চেষ্টা করে, সেই নোটিফিকেশনটা গার্ডিয়ানের ফোনে চলে আসে। তো সুযোগ তো রয়েছে, আমরা ব্যবহার করছি কিনা সেটা হচ্ছে আমাদের অবশ্যই, কারণ আমাদেরও তো কিছু প্রতিবন্ধকতা আছে। আমি যখন আমার অফিসিয়াল কাজে আমার ফোনটা ব্যবহার করছি, তখন তো আমার প্রোফাইলেই আমি ব্যবহার করছি। তখন ওটা যখন আমার বাচ্চার হাতে চলে যাচ্ছে, হয়তো ওই অ্যাকাউন্ট আমারই অ্যাকাউন্ট। এবং যেটা মজার বিষয় হয়েছে, গতকালকেও আমার স্টোরিতে আপলোড হয়ে গিয়েছে বিকাশের একটা স্ক্রিনশট, যেটা আমার ছোট ছেলের কাজ। তো এই যে এবং এই জিনিস নতুন হয়নি, এটা এর আগেও অনেকবার হয়ে গিয়েছে যে আমার হাতে তার ফোন কখন চলে গেছে, এবং এই ফোনটা এত বেশি ইজি হয়ে গিয়েছে যে যেখানে সেখানে পড়ে থাকছে। এবং এটা তো একটা নেশার মতো আসলে। এই মোবাইলের নেশার আসক্তিতে আসক্ত হয়ে কত ধরনের যে ক্রাইম তৈরি হচ্ছে, এবং কত ধরনের মানে শিশুতোষ বিষয়াশয় যে নষ্ট হচ্ছে, ছেলেবেলা নষ্ট হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো আসলে একটু চিন্তা ভাবনার বিষয়। বললাম না যে নারী দিবস, আসলে নারী দিবসে আমি কোনো পজিটিভ দিক যে খুব বেশি দু একটা ছাড়া চোখে পড়ে এরকম কোনো মনে হয় না। মনে হয় এই মাসটা আসলে আরও যেন বিভিন্ন ধরনের নেগেটিভ বিষয়, এই যে গত একটা সপ্তাহের বিভিন্ন ধরনের যদি নিউজ দেখেন, তাতে কি কোনো পজিটিভ কিছু আছে? আমি তো কোনো পজিটিভ কিছু দেখিনি। এবং সবকিছুই কিন্তু দিবসকে কেন্দ্র করে নয়, না, তা তো অবশ্যই না যে এই যে দিবসকে কেন্দ্র করেই তো আমরা সামনে বসেছি। আজকের বসা সেই বসাটার মধ্যে যে খুব আমরা যে অনেক কিছু করেছি বা কোনো ধরনের অনেক বেশি আশাবাদী হব, আশাবাদী তো হতেই পারি, আশাবাদী তো হতেই হবে, কিন্তু মানে আশাবাদটা যেন জিয়ে থাকে, টিকে থাকে, এটাই হচ্ছে। আমি একটু আপনার সঙ্গে আলোচনাটা এগিয়ে নেওয়ার জন্য বলছি যে একটি দিবস বা একটি আয়োজন তখনই প্রয়োজন হয় যখন সেটির উপরে আলো কম পড়ে, যে আরেকটু বেশি আলো দিয়ে এগিয়ে নেওয়া যায় কিনা। তো যেহেতু নারীদের অধিকার নিয়ে, নারীদের যা যা হবার কথা ছিল হচ্ছে না, সেই বিষয়গুলোকে তো ফোকাস করার জন্য একটি দিবস, একটি আলোচনা, একটি আয়োজন হতেই পারে। একেবারে না হওয়ার চেয়ে মন্দ কি? না, সেটা যদি দিবস কেন্দ্রিক হয়ে থাকে, শুধুমাত্র একদিন আমি আপনাকে ওই যে ফাদার্স ডে মাদার্স ডে এর মতো আমি একদিন আমার বাবাকে ভালোবাসলাম, একদিন মায়ের জন্য একটা বুকে নিয়ে গেলাম, এরকম দিবস আসলে আমাদের কাম্য না। সারা বছর তো আর নিষেধ করেনি, ওই দিনটা স্পেশাল। জি, ধন্যবাদ আপনাকে। মিস লরি, যদি একটু জানতে চাই, আপনি সামাজিক অনেক কাজ করেছেন বাংলাদেশে, সামাজিক কাজেও আমরা দেখেছি এডুকেশনের বাইরেও যে সমস্ত নারীরা স্বশিক্ষিত বলি, তারাও অনেক শৈল্পিক কাজ করে, শিল্পের কাজ করে তারা আত্মনির্ভরশীল হচ্ছে। আমাদের গার্মেন্টস সেক্টরেও অনেক নারীরা কাজ করছেন, রেমিটেন্স আনছে। এই সোসাইটিটাকে আরো কিভাবে উন্নত করা যায়, আপনার পরামর্শ যদি বলতেন। এখন আমি দেখেছি যে নারী আরো হেল্প করতেছে, মানে এটা দ্যাট শুড কন্টিনিউ, যে ওরা কি বেনিফিটস ওরা পাচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মধ্যে। চাইল্ড কেয়ার বলে, তাই না, এখন মেডিকেল কেয়ার বলে, আর এডুকেশন ফর দেয়ার চিলড্রেন অর ফর দেমসেলফ।
এগুলি যদি বেনিফিট পায় তাহলে আমার মনে হয় আমাদের একটু সামনে যাওয়া এই যাবে। প্রসঙ্গে আমি একটু বলতে চাই 30 সেকেন্ড, যেটা হচ্ছে যে এই যে নারীদের প্রতিবন্ধকতা কর্মক্ষেত্রেই হোক হোক শিক্ষা জীবনেই হোক, এই যে আমার যে প্রতিবন্ধকতা আমার জায়গা থেকে যদি বলি, যে আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কর্মক্ষেত্রের বয়স হচ্ছে প্রায় 16-17 বছর। আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু কোনো শিশু দিবা যত্ন কেন্দ্র নাই এখনো পর্যন্ত। এখন এই যে মানে চাকরিতে ঢোকার পর থেকে কিন্তু আমাদের একটা চাওয়া ছিল, নতুন যারা সংসারে ঢুকেছি তখন সবারই একটা চাওয়া ছিল যে একটা শিশু দিবা ছত্র কেন্দ্র থাকুক, একটা ডে কেয়ার সেন্টার থাকুক। কত ধরনের কমপ্লিকেসি, কাজের মানুষ পাওয়া যায় না, কোনো কার কাছে বাচ্চাটা রেখে আসবো। এই যে প্রতিবন্ধকতাটা কিন্তু ক্রমশ যারা নতুন আমাদের কলিগ যারা জয়েন করছে তারাও কিন্তু প্রতিনিয়ত ফেস করে যাচ্ছে এবং এখনো পর্যন্ত হয়নি। এই যে বিভিন্ন ধরনের এটাকে কি বলা যায়, প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রতিবন্ধকতা, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে। ইউনিভার্সিটিতে যে নারীরা স্টুডেন্ট তারাও তো মানে আমাদের জাকসুতে যে মেয়েটা ইয়ে করলো তারও কিন্তু একটা ইশতেহারের একটা অংশ ছিল যে শিশু দিবা কেন্দ্র থাকবে ছাত্রীদের জন্য। কত ছাত্রী আছে আমাদের ফার্স্ট ইয়ারেই ঢুকছে হচ্ছে বাচ্চা কোলে নিয়ে। কাজেই এই যে প্রতিবন্ধকতাটা তো আসলে আপনাকে প্রতিনিয়ত পায়ে জড়িয়ে ধরছে, আপনাকে টেনে হেঁচড়ে ধরছে পেছনে। আপনি সামনে কতভাবে এগোবেন, এগোনোর রাস্তাটা তো আসলে তো আগাতে হবে এবং এগোনোর জন্য পরিকল্পনা থাকতে হবে। জি মিস লরি বলছিলেন যে কিভাবে আরো এদের অ্যাওয়ারনেস করা যায়। অ্যাওয়ারনেস অ্যাকচুয়ালি অনেক কমিউনিটি প্রোগ্রাম করতে হবে, যে কমিউনিটি লিডার্সের সাথে কথা বলে যেটা ওরা ইনফ্লুয়েন্স করতে পারে পুরুষরা মহিলারা। এটা আসলে এখন করে সেভ দ্য চিলড্রেন একজন, যখন অনেক চাইল্ড মোর্টালিটি রেট অনেক হাই ছিল এক সময়, তারপরে ওরা শুরু করছে মানে কমিউনিটির মধ্যে থেকে শেখানোর জন্য যে বাচ্চা জন্ম হলে কীভাবে গোসল করা যায়, কোন সময় গোসল করতে হয়, কোন সময় না গোসল করতে হয়, যে বাচ্চারা শীতের জন্য মরে না যায়। সো এটা আমি জানি কাজ আমাদের একটা আত্মীয় ও সেভ দ্য চিলড্রেনে এই কাজ করেছে এই আর কি। সো আমার মনে হয় কমিউনিটি অ্যাওয়ারনেস অনেক বড় একটা ব্যাপার, বাড়ানো প্রয়োজন। হ্যাঁ বড় একটা ব্যাপার। জি এমনিতে আমাদের দেশের যে পারিবারিক আইন রয়েছে এটিকে অনেকেই বৈষম্যমূলক বলে থাকে এবং এজন্য নারীদের পিছিয়ে পড়ার জন্য অনেকে দায়ী করেন। আপনার কি মনে হয় এই আইন সম্পর্কে? I didn't get it. আচ্ছা জি যদি একটু রেজনা আবেদিন আপনি বলতেন আমাদের দেশে যে পারিবারিক আইন রয়েছে, এটা আমি প্রতিবন্ধকতা হিসেবে আমি দেখি না। আমাদের মানে পারিবারিক আইনের কথা বলা হচ্ছে, তার চাইতে আসলে অনেক বেশি জরুরি দরকার একটা মেয়ের পড়াশোনা, এডুকেশন এবং তাকে স্বাবলম্বী করা। এর চাইতে আসলে বিকল্প কিছু হতে পারে বলে আমার মনে হয় না। একজন নারী পুরুষের অর্ধেক সম্পত্তি পাচ্ছেন, তো সেই সম্পত্তিটা তো পরবর্তীতে যখন তিনি ওয়াইফ হচ্ছেন তখন তো তিনি স্বামীর সম্পত্তিরও একটা অংশ পাচ্ছেন, তাই না? এর চাইতেও আসলে বড় কথা যে তিনি যদি স্বাবলম্বী হতে পারেন, তার যে মানে স্বাধীনতা অর্জন করার যে আনন্দটা, এই আনন্দের চাইতে তো আর বড় কিছু হতে পারে না। যদি বলি গত কয়েকদিনে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হেনস্থার শিকার হবার সংবাদ আমরা দেখেছি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে যদি এরকম ঘটনা আমাদের দেখতে হয়, প্রতিষ্ঠানগুলো যদি নারীবান্ধব পরিবেশ, সেটাই পজিটিভ। আপনি যেভাবে বলছিলেন যে পজিটিভ এবং নেগেটিভ সবকিছুই আছে। একজন নারী মানেই যে ফেরেশতা এবং একজন পুরুষ মানেই যে একেবারে তার উল্টো, তা কিন্তু না। নারীর ভিতরেও মানে খারাপ আছে, পুরুষের ভেতরেও ভালো আছে। খারাপ ভালো মিলেই তো অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, তাই না? কাজেই এটা মানে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কখনো উদাহরণ হতে পারে না, কিন্তু এটাও মানে সত্যি যে অ্যাক্সিডেন্টের শিকার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নারীরা, বা কোনো না কোনোভাবে নারীদেরকে এটার অংশ তৈরি করে ফেলা হয়, বা কোনো না কোনোভাবে। আমি জানি না, এখন হচ্ছে এই যে ভিউ কামানোর
মানে ক্ষেত্র হিসেবে নারীরা আসলে এখন অনেক বড় একটা মানে অবলম্বন তৈরি হয়েছে, যে সব কিছুর সাথেই আসলে সাইবার ক্রাইম, সাইবার বুলিং, বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, এই যে শয়তানের বাক্স আমি বলি, শয়তানের বাক্সের একটা বিশাল বড় অবদান আছে। আচ্ছা, শয়তানের বাক্সটারই অবদান নাকি শয়তানের বাক্স পরিচালকের অবদান, সেটি নিয়ে অন্যদিন আমরা আলোচনা করব। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। মিস লরি, আপনাকে শেষবারের মতো শুনতে চাই যে আমাদের দেশের নারীদের নানা বিষয় নিয়ে আপনি কাজ করেছেন, আপনি কথা বলছেন, কিন্তু আমরা যদি সাইবারের ক্ষেত্রে দেখি নারীদের যেভাবে টার্গেট করা হয়, এইখান থেকে মানে সেফটির কোনো পরামর্শ আপনার আছে কিনা, যে কি কি পন্থা অবলম্বন করলে নারীরা এখানে সেফ থাকবে? এক হলো যে ছবি আমি বলেছি আগে, যে ছবি কোথায় রাখে কোথায় না রাখে, বিকজ এখন অনেক সিকিউরিটি আছে। যদি আপনারা চায় যে ফটো বার করতে পারে, কেউ ডাউনলোড করতে পারে না, বিকজ এখন এটা অনেক সুবিধা একটা জিনিস। একটা ছবি ডাউনলোড করে তারপরে এআই এর মধ্যে নিয়ে যায়, তারপরে নতুন একটা ছবি তৈরি করা যায়, আর সবাই মনে করে এটা এই মহিলা, আর তারপরে আসলে এটা এআই। আমরা কিভাবে বুঝবো? এখন ইভেন ভিডিও বানানো যায় একটা ছবি থেকে। আমি নিজস্ব দেখেছি, বিকজ আমাদের এই লাইনে আমরা এআই অনেক প্রমোট করে। আর অ্যাগেন এআই অনেক ভালো দিক আছে, কিন্তু যেমন আপনি বলতেছেন যে অনেক খারাপ জিনিস আছে অলসো। সো আমরা দুটো দিক দেখতে হবে, যে কোন জিনিস আমরা ভালো করতে পারি, কোন জিনিস আমরা খারাপ হবে। আর somehow or other আমরা রিস্ট্রিকশনস বানাতে হবে এআই মধ্যে, যে বাচ্চারা যেটা অশিক্ষিত পারে না একটা খারাপ জিনিস বানাতে, আর একটা রিস্ট্রিকশন থাকতে পারে যে ছবি নিয়ে আসলে। আর এটা এখন পৃথিবীতে ওরা চেষ্টা করতেছে কিছু রিস্ট্রিকশন রাখতে এআই, কিন্তু এখন আমরা এই জায়গাতে আসিনি। আচ্ছা আচ্ছা, যে আসতে হবে এবং সচেতন ভাবে নিজেদের, বিশেষ করে নারীদের যে ছবিগুলো যতটা সেফ রাখা যায়, যেন ডাউনলোড করা না যায়, সেই জায়গাটা সেফ থাকা। অ্যাকচুয়ালি অনেক হিংসা হয় বাচ্চাদের মধ্যে, যে এক বাচ্চার দিকে এই মেয়েটা অনেক সুন্দর, আমি কেন এরকম সুন্দর নাই, তারপরে এই সাইবার বুলিং শুরু হয়। আমি নিজেও দেখেছি একবার স্কুলে, যে একটা বাচ্চা ও একটু চ্যালেঞ্জড, মানে স্পেশাল নিডস বাচ্চা, আর একজন ওই বাচ্চা নিয়ে ছবি হাসি করতেছে। এটা শুরু হয় সাইবার বুলিং। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডক্টর রেজনা আবেদিন, আপনাকেও। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।